হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা অপশনাল জিওগ্রাফির জিওমরফোলজি পোর্শনের অর্থাৎ একদম প্রথম যে অধ্যায় রয়েছে তার প্রথম চ্যাপ্টার নেচার অ্যান্ড কম্পোজিশন অফ দ্য আর্থ ক্রাস্ট স্ট্রাকচার অফ দ্য আর্থ ইন্টেরিয়ার সম্পর্কে জানব। তো এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে আর্থের বিভিন্ন যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো লেয়ার রয়েছে, কোনটার কি নাম সেটা আমরা জানবো। তো এখানে একেবারে উপরের যে অংশটা, পৃথিবীর একেবারে উপরের যে অংশটা যেখানে মৃত্তিকা রয়েছে সেই অংশটাকে আমরা ক্রাস্ট বলে থাকি, আর্থ ক্রাস্ট বলে থাকি। এবং তার ভিতরে আরো অনেকগুলো পোর্শন রয়েছে যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। তো একেবারে উপরে যেটা সেটা হচ্ছে আর্থ ক্রাস্ট, এবং তার নিচেই কিন্তু রয়েছে অ্যাসথেনোস্ফিয়ার। অ্যাসথেনোস্ফিয়ার যেটা অর্ধতরল পদার্থ, অর্থাৎ আমরা এই অংশটাকে বলতে পারি অ্যাসথেনোস্ফিয়ার। এবং তারপরে আরো যে টেম্পারেচার বৃদ্ধির জন্য সেখানে কিন্তু আরো গলিত বিভিন্ন পদার্থ বা থকথকে বিভিন্ন পদার্থ যে থাকছে, এরকম পরপর করে বিভিন্ন লেয়ারগুলো রয়েছে। কোনটার কি নাম সেটা আমরা জানবো। তার আগে একটা বিষয়ে জেনে নেওয়া প্রয়োজন যে এই লেয়ারগুলো যে এরকম আছে সেটা আমরা জানতে পারলাম কিভাবে। পৃথিবীর অভ্যন্তরে তো এরকম নয় যে আমরা যেরকম মহাকাশে যাচ্ছি সেরকম পৃথিবীর অভ্যন্তরে চলে যাওয়া সম্ভব। অভ্যন্তরে সেরকম ভাবে যাওয়ার এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পদ্ধতি কিন্তু পাওয়া যায়নি। তো তাহলে আমরা কিভাবে জানলাম যে এই রকম ধরনের যে বিভিন্ন লেয়ারগুলো এরকম আছে বা এরা এত গভীরে আছে, এর গভীরতা এতটা, তারপরে আমরা এই লেয়ারটা পাবো, এগুলো আমরা জানলাম কি করে? তো পৃথিবীতে আমরা জানি ভূমিকম্প হয়, এবং ভূমিকম্প হওয়ার সময় বিভিন্ন ধরনের যে ওয়েভ, বিভিন্ন ধরনের তরঙ্গ, বিভিন্ন টাইপের বিভিন্ন তরঙ্গ ভূমিকম্পের পর তৈরি হয় এবং সেটা পৃথিবীর উপরে ভূপৃষ্ঠে আসে। ভূমিকম্পটা কিন্তু ভূ অভ্যন্তরে তৈরি হয়, পৃথিবীর অভ্যন্তরে ভূমিকম্পটা তৈরি হয়। পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, এরকম বিভিন্ন ধরনের তরঙ্গ রয়েছে। আরো অনেক তরঙ্গ রয়েছে, এর বিভিন্ন ভাগ রয়েছে, সেগুলো পরে আমরা জানবো যখন ভূমিকম্প বা ওই তরঙ্গ সম্পর্কে যখন জানবো তখন সেইগুলো জানবো। এইবার ওই বিভিন্ন তরঙ্গের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। যেমন পি তরঙ্গ যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে চলে যেতে পারে, কিন্তু এস তরঙ্গ যে কোনো মাধ্যমে যেতে পারে না, তরল মাধ্যমে কিন্তু এস তরঙ্গ যেতে পারে না। এখন বৈজ্ঞানিকরা পৃথিবীর ওপর থেকে এরকম তরঙ্গ পাঠান, এবং সেটা যদি আবারও ফিরে আসে বা অন্য জায়গাতে সেটা যদি রিসিভ করা যায়, তার মানে সেই জায়গাতে কঠিন মাধ্যম রয়েছে। কিন্তু এস তরঙ্গ যখন পাঠানো হচ্ছে এবং সেটা আর ফিরে আসছে না বা সেটা বিক্ষেপ ঘটছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ তখন বোঝা যাবে যে সেখানে তরল পদার্থ রয়েছে, কারণ এই তরঙ্গ তরলের মধ্য দিয়ে, গ্যাসের মধ্য দিয়ে যেতে পারে না, শুধুমাত্র কঠিনের মধ্য দিয়ে যেতে পারে। তো এরকম ভাবে বিভিন্ন তরঙ্গ পাঠিয়ে বৈজ্ঞানিকরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন বৈজ্ঞানিক এই স্তর বিন্যাসগুলো জানতে পেরেছেন বা বলতে পেরেছেন যে এরকম ধরনের স্তর পরপর রয়েছে। এবার কোনটা তারপরে রয়েছে, কি স্তর, কি নাম, কিরকম কি বলা হয় সেটা সম্পর্কে আমরা জানবো। পুরো অধ্যায় সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই যে একেবারে অংশটা, পৃথিবীর উপরের যে অংশটা যেটাকে আমরা ক্রাস্ট বলছি, সেই অংশটাকে কিন্তু আমরা লিথোস্ফিয়ারও বলে থাকি। লিথোস্ফিয়ার যেটা বাংলাতে বলা হয় শিলামণ্ডল। লিথোস্ফিয়ার অর্থাৎ শিলামণ্ডল, যে অংশটা শিলা দিয়ে তৈরি, একেবারে উপরের অংশ যেটা শিলা দিয়ে তৈরি, সেটাকে বলা হচ্ছে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার। তো এই লিথোস্ফিয়ারকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে শিয়াল এবং আরেকটা হচ্ছে সীমা। সিলিকন আর অ্যালুমিনিয়াম এই অংশটা দিয়ে রয়েছে শিয়াল, এবং তার নিচে ভারী যে অংশটা সেটা রয়েছে শিয়াল বা সিলিকন। আর যেহেতু ম্যাগনেসিয়াম থাকে সেজন্য নিচের অংশটার অনেকটা ভারী হয়। তো শিয়ালে এখানে কম্পোজিশনটা দেওয়া আছে, সিলিকা, অ্যালুমিনিয়া এবং সীমা, আয়রন, ম্যাগনেসিয়াম, এই অংশগুলো থাকে। তো এর এর জন্যই কিন্তু এর দুটো আলাদা আলাদা নাম রয়েছে। শিয়াল অংশটা হচ্ছে উপরের, যেটা আমরা কন্টিনেন্টাল প্লেট দেখতে পাচ্ছি, অর্থাৎ ভূপৃষ্ঠে স্থলভাগ, স্থলভাগ যে মূল পদার্থটা দিয়ে তৈরি সেটা হচ্ছে শিয়াল, যেটাকে আমরা কন্টিনেন্টাল প্লেটও বলে থাকছি। আর সীমা হচ্ছে সামুদ্রিক অঞ্চলে, সামুদ্রিক অঞ্চলে এই যে গঠিত শিয়াল, ম্যাগনেসিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম, এই দুটো অংশ দিয়ে, সেইটাকে বলা হচ্ছে ওসেনিক প্লেট বা সীমা। তো এই পুরো অংশটা নিয়েই কিন্তু লিথোস্ফিয়ার, পুরো অংশটা, সেটা এই শিয়াল সীমা দুটো মিলে লিথোস্ফিয়ারটা তৈরি করছে। এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। এরপরে আমরা আরো ডিটেলসে এই অংশটা জানবো যে কোনটার পরে কি আসছে সেটা আমরা দেখব।
এখানে আরো অনেক বিষয় বলা রয়েছে, আমি বাংলা নোটসটা দিয়ে দেবো, সেখানে এটা পরিষ্কার, এখানে কত ডেনসিটি বা কি এই সমস্ত ফ্যাকচুয়াল যে ডেটাগুলো যেটা আমাদের পরীক্ষায় লিখতে হয়, এই এই 100 কিলোমিটার গভীরে যদি যাওয়া যায় সেখানে দেখা যাবে ডেনসিটি 2.7 ঘন সেন্টিমিটার। 100 থেকে 400-র মধ্যে গেলে সেখানে আবার ঘনত্ব আরও বাড়ছে। আমরা যত গভীরে যাব প্রত্যেক 30 মিটারে 1 ডিগ্রি করে সেলসিয়াস টেম্পারেচার বাড়তে থাকে প্রত্যেক 30 মিটারে। তো বিরাট তাপমাত্রার পরিবর্তন হয়ে যায় যখন আমরা 100 কিলোমিটার বা তার যখন গভীরে চলে যাব, তখন তাপমাত্রাটা বিরাট বড় পরিবর্তন হয়ে যায়। কোন জায়গাতে কত তাপমাত্রা হয় সেটা আমরা দেখব, পরে রয়েছে। কিন্তু তার আগে আমাদের জানতে হবে আর্থ ক্রাস্টের মধ্যে কি কি এলিমেন্ট থাকে, কি কি উপাদান থাকে এই আর্থ ক্রাস্টের মধ্যে। তো সেটাও খুব গুরুত্বপূর্ণ। 98% এর মধ্যে যেটা রয়েছে 8টা এলিমেন্ট, 98%ই কিন্তু 8টা এলিমেন্ট রয়েছে। কি কি এলিমেন্ট রয়েছে? অক্সিজেন রয়েছে, সবচেয়ে বেশি রয়েছে অক্সিজেন, তারপর রয়েছে সিলিকন। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন জায়গাতে করা হয়। আর্থ ক্রাস্টের কিন্তু একটা অংশ, পুরো পৃথিবীর কথা হচ্ছে না, শুধুমাত্র ক্রাস্ট অর্থাৎ একেবারে উপরের যে অংশটা, সেই অংশে অক্সিজেনের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি। 8টা এলিমেন্ট রয়েছে। এই জায়গা থেকেও প্রশ্ন হয়, জেনারেল সায়েন্সেও কিন্তু এখানে প্রশ্ন হয়। এটা তো জিওগ্রাফির প্রশ্ন বটেই, তার সাথে সাথে জেনারেল সায়েন্সের। তো অক্সিজেন রয়েছে সবচেয়ে বেশি, তারপর রয়েছে সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এরকম পদার্থ 8টা উপরে রয়েছে। এটা আমাদের উল্লেখ করতে হবে যে এই পদার্থগুলো শুধুমাত্র 98% দখল করে রয়েছে, বাকি অন্যান্য যে রয়েছে সেগুলো মাত্র 2% রয়েছে। ফসফরাস, ম্যাগনেসিয়াম, সালফার, কার্বন, নিকেল ইত্যাদি ইত্যাদি যেগুলো সেইগুলো। তো এর মধ্যে কিছু মিনারেল আছে যেগুলো সরাসরি মিনারেলগুলো বলা হয়, তো সেই অংশটা এর মধ্যে পড়ছে। আর কি কি রয়েছে? কম্পোজিশন, এই অংশটা খুব, চার্টটা খুব গুরুত্বপূর্ণ। এই চার্টটা আমাদের দেখাতে হবে, আমরা যখন লিখবো এই চার্টটা কিন্তু দিতে হবে। তো আর্থ ক্রাস্টের মধ্যে অক্সিজেন রয়েছে 47%, ম্যাক্সিমাম যে পোর্শনটা এটা কিন্তু আর্থ ক্রাস্ট। আর সম্পূর্ণ আমরা যদি আর্থ দেখি, সারা পৃথিবীতে, সারা পৃথিবীর সমস্ত অঞ্চল নিয়ে, উপরের অংশ ভিতরের অংশ সব নিয়ে যদি দেখি, তখন আমরা দেখব আয়রনের পরিমাণ সবচেয়ে বেশি, 35%ই রয়েছে আয়রন। আমাদের পৃথিবীর উপরি অংশে তত বেশি থাকে না, কিন্তু আমরা যত গভীরে যাব, পৃথিবীর যত গভীরে অভ্যন্তরে প্রবেশ করবো, একেবারে কোর অংশে চলে যাব, সেখানে কিন্তু আয়রনের পরিমাণটা বেশি, কারণ আয়রন একটা ভারী মেটেরিয়াল। এবং আমরা জানি পৃথিবীর বা যে স্বাভাবিক যে নিয়ম, ভারী অংশটা কিন্তু নিচে থিতিয়ে পড়ে। তো পৃথিবী যখন উষ্ণ থেকে ধীরে ধীরে শীতল হলো, তখন কিন্তু এই ভারী অংশগুলো নিচে থিতিয়ে পড়েছে। তার জন্য আয়রনটা খুব বেশি উপরে আর নেই, যথেষ্ট আছে, কিন্তু নিচে আরো অনেক বেশি রয়েছে। আর আর্ট কাস্টের মধ্যে তারপরে সিলিকন, অ্যালুমিনিয়াম ইত্যাদি ইত্যাদি এগুলো রয়েছে। এই চার্টটা আমরা যদি দিতে পারি সেটা খুব ভালো হয়। এক্সাম যখন হবে আমরা এই চার্টটা চেষ্টা করবো দিতে। আমি নোটসটা দেখাবো, সেইখানে কিন্তু পরিষ্কার দেয়া রয়েছে। আচ্ছা, এবার কেমিক্যাল কম্পোজিশন কি রয়েছে, এটা এটা পাই চার্টের মধ্যে দেখানো রয়েছে। আয়রন, অক্সিজেনের টোটাল যে অংশটা, তো সেটা দেয়া রয়েছে। এরকম চার্ট যদি সম্ভব হয়, একটু প্র্যাকটিস করলে সম্ভব, এগুলো এক্সামে যদি দেয়া যায় সেটা কিন্তু আরো বেশি ভালো হয়। আচ্ছা, আর্ট ক্রাস্টের মধ্যে যে মিনারেল গুলো রয়েছে সেই সম্পর্কে একটু বলা রয়েছে এখানে। সালফার, কপার, সিলভার, গোল্ড, গ্রাফাইট, এই সমস্ত মিনারেল রয়েছে। এগুলো বিভিন্ন ফ্যাকচুয়াল ডেটা। ফেলসপার, কোয়ার্জ, পাইরক্সাইড ইত্যাদি ইত্যাদি এই সমস্ত রয়েছে। আমি আমি এর পরের অংশে আমরা চলে যাচ্ছি। ফ্যাকচুয়াল ডেটা নিয়ে আমি এখানে কিছু বলছি না, এরকম ডেটা আমি নোটস যেটা দেবো তার মধ্যেই থাকবে। আচ্ছা, রকস ইন দ্য আর্থ ক্রাস্ট। আর্থ ক্রাস্টে কি কি শিলা রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একেবারে পৃথিবীর যে উপরের অংশ, যেটাকে একেবারে খোসা বলা যায়, কমলা লেবুর যেমন খোসা হয়, ঠিক পৃথিবীর উপরে পাতলা যে আস্তরণ, মানে তুলনামূলক পাতলা, কারণ প্রায় 100 কিলোমিটার পর্যন্ত এই লিথোস্ফিয়ারের যে সীমারেখাটা প্রায় 100 কিলোমিটার পর্যন্ত। তো সেটা যথেষ্ট বেশি তুলনামূলক, কিন্তু তুলনামূলক যদি অন্যান্য স্তর দেখা যায় সেখানে কিছুই নয়, সেটা একটা খুব অল্প অংশ আমরা ধরতে পারি এটা। তো রকের কি কি ক্লাসিফিকেশন রয়েছে, অর্থাৎ ওই ওপরে আর্থ ক্রাস্টের মধ্যে কি কি শিলা দেখতে পাওয়া যায়? আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা, এই 3টে টাইপের শিলা কিন্তু রয়েছে। এই চার্টটাও যদি দেওয়া যায় সেটা খুব ভালো হয়, কারণ আমরা একেবারে স্পেসিফিক বলে দিচ্ছি যে আর্থ ক্রাস্ট বা লিথোস্ফিয়ারের অংশে কি কি শিলা দেখতে পাওয়া যায়। মূল শিলা, ইন্ট্রুসিভ, এক্সট্রুসিভ,
ইগনিয়াসের দুটো ক্লাসিফিকেশন রয়েছে, অর্থাৎ একেবারে পাতালিক এবং উপপাতালিক, যেটা একেবারে নিচে যেটা চলে যায়, আর আর একটু উপরের অংশে যেটা থাকে, সেই দুটো ভাগ। আর সেডিমেন্টারির মধ্যে আবার ক্লাস্টিক, বায়োলজিক্যাল, কেমিক্যাল বিভিন্ন টাইপের রয়েছে। মেটামরফির মধ্যে ফোলিয়েটেড, নন ফোলিয়েটেড অনেক টাইপের এরকম ক্লাসিফিকেশন রয়েছে। যদি সম্ভব হয় এটা দেওয়া, ভিতরের গুলো এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, এগুলো এক্সাম্পলটা সম্ভব না হলেও আমরা যদি অন্তত এই অংশটা দেখাতে পারি, এই অংশটা পুরো ব্ল্যাকটা যদি বাদ দিতে পারি, তাহলেও কিন্তু এখানে যথেষ্ট আমরা একটা স্পেসিফিক অ্যান্সার এখানে দাঁড়াবে। তো এটাও চেষ্টা করতে হবে এক্সামে দিতে। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর ডায়াগ্রাম রয়েছে, স্ট্রাকচার অফ দ্য আর্থ ইন্টেরিয়ার। একেবারে ক্লাসিফিকেশন পরপর কি নাম কোনটার সেটাও দেয়া রয়েছে। একেবারে যে ভিতরের অংশটা সেটা হচ্ছে কোর, কোরের আবার দুটো ভাগ রয়েছে, আউটার কোর আর ইনার কোর। আর উপরে হচ্ছে মেন্টেল, তার উপরে যেটা আমরা বলছি লিথোস্ফিয়ার। তো এর মধ্যেও আবার অনেকগুলো উপবিভাগ রয়েছে, সেই উপবিভাগগুলোতেও আসবো। কিন্তু এখানে ওভারঅল একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীটা অ্যাকচুয়ালি কিরকম। তো উপরের যে অংশটা বললাম, এই অংশটা লিথোস্ফিয়ার, এবং উপরে দুটো ভাগও দেখানো রয়েছে, অর্থাৎ ওই শিয়াল এবং তার নিচে সীমা। শিয়াল যেটা উপরের অংশ, একেবারে উপরে, যেটা আমরা মহাদেশীয় অংশ বলছি, আর মহাসাগরীয় অংশ যেটা সীমা। তো উপরেরটা হালকা, শিয়াল হালকা এবং সীমাটা ভারী। তো পরপর এটা উপর নিচে থাকে, এই পুরোটা অংশ নিয়ে লিথোস্ফিয়ার। এবং তারপরে মেন্টেল, মেন্টাল অংশটা তারপরে আসছে, যেটা লিথোস্ফিয়ার, যেটাকে আমরা গুরুমণ্ডল বলে থাকি বাংলায়, সেই অংশটা এখানে রয়েছে। এরও দুটো ভাগ রয়েছে, ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল। এবং ঊর্ধ্ব গুরুমণ্ডল যেটাকে বলা হচ্ছে আমরা ঊর্ধ্ব গুরুমণ্ডল, সেটাই কিন্তু হয়ে যাচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। অর্থাৎ লিথোস্ফিয়ারের ঠিক নিচেই কিন্তু অ্যাসথেনোস্ফিয়ার রয়েছে। অ্যাসথেনোস্ফিয়ারটা কি? অ্যাসথেনোস্ফিয়ার হচ্ছে একেবারে গলিত পদার্থ, যেটা পৃথিবীর খুব বেশি গভীরে গেলে এত গলিত পদার্থ পাওয়া যাবে না, কারণ সেখানে প্রেশার অনেক বেশি, অনেক বেশি চাপ, সেখানে থকথকে অবস্থায় রয়েছে। কিন্তু একটু উপরে আমরা যদি গুরুমণ্ডলের উপরে দেখি, তাহলে সেখানে দেখব প্রায় তরল অবস্থায় কিন্তু এখানে রয়েছে, যেটা রয়েছে অ্যাসথেনোস্ফিয়ার, যেখানে পরিচলন স্রোত দেখতে পাওয়া যায়, যার ফলে কিন্তু মূলত পাতগুলো চলাচল করে। অর্থাৎ এই যে পাত, এখানে যে বিভিন্ন রকম পাতে ভাগ রয়েছে, লিথোস্ফিয়ারের অংশে যে ব্রেক রয়েছে বিভিন্ন পাতগুলো, সেটা কিন্তু এই অ্যাসথেনোস্ফিয়ারের উপর পরিচলন স্রোতের জন্যই চলাচল করতে পারে। তো এই জন্য অ্যাসথেনোস্ফিয়ারটা গুরুত্বপূর্ণ, এবং এটা ঊর্ধ্ব গুরুমণ্ডলের অংশ, এটাও মনে রাখতে হবে। গুরুমণ্ডলে দুটো ভাগ রয়েছে, আর কোর যেটা আমরা বলছি একেবারে, সেই কোরেরও কিন্তু দুটো ভাগ রয়েছে, ইনার কোর এবং আউটার কোর। আর লিথোস্ফিয়ারটা তো আমরা দেখলামই, দুটো শ্রেণী বিভাগ রয়েছে। ইন ডিটেলসে আবার আসছি। এখানে এখানে আরেকটা ডায়াগ্রাম রয়েছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম। অন্যান্য ডায়াগ্রাম যদি দেওয়া যায় সেটা খুবই ভালো, আর এই ডায়াগ্রামটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে একেবারে যেটা আমরা বলতে পারি জিস্ট। এই যে চ্যাপ্টারটা, এই যে অধ্যায়টা, এর জিস্ট বলা যায় এটা। তো এখানে কি কি ভাগ রয়েছে? লিথোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এর দুটো অংশ রয়েছে, যেটা মেন্টালের আবার দুটো এখানে ভাগ রয়েছে, আপার মেন্টাল এবং লোয়ার মেন্টাল, অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল। উপরে ক্রাস্ট, লিথোস্ফিয়ার যেটা আমরা দেখছি, লিথোস্ফিয়ার এখানে রয়েছে। আর আপার মেন্টাল, লোয়ার মেন্টাল হলো, আর আউটার কোর, এবং নিচে রয়েছে ইনার কোর। আর এখানে যদি আমরা চিত্রে দেখি আরো পরিষ্কার ভাবে যেটা দেয়া রয়েছে পরপর, এটা আমরা দেখতে পাচ্ছি কি, যেটা বললাম সীমা, শিয়াল। উপরের যে অংশটা এটা শিয়াল, এবং তার নিচে যে অংশটা এটা হচ্ছে শিয়াল। এর মাঝখানে একটা বিচ্যুতি রয়েছে, অর্থাৎ এই যে আমরা কিভাবে ক্লাসিফিকেশনটা করলাম, এই যে একটা দাগ আমরা টানছি, এই দাগটা আমরা কিভাবে টানছি, অর্থাৎ এই শিয়াল এবং সীমার মধ্যে এই যে সীমারেখা, এই সীমারেখাটা আমরা কিভাবে টানছি, এটাকে আমরা বলি কনরাড ডিসকন্টিনিউটি বা কনরাড বিযুক্তি। কনরাড বিযুক্তি, বিজ্ঞানী কনরাড এই যে এরকম একটা বিচ্যুতি রয়েছে এত গভীরতায়, প্রায় 70 কিলোমিটার গভীরতায় এরকম রয়েছে, এটা উনি প্রথম বলেছিলেন, সেজন্য আমরা তার নাম অনুসারে এটা কনরাড ডিসকন্টিনিউটি বলে থাকি। উপরে শিয়াল এবং নিচে সীমা, আর তার মাঝে রয়েছে কনরাড ডিসকন্টিনিউটি। আচ্ছা, যেটা আগে বললাম, অ্যাসথেনোস্ফিয়ার রয়েছে একেবারে গুরুমণ্ডলের উপরের অংশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ গলিত অংশ অ্যাসথেনোস্ফিয়ার, সেটা হচ্ছে এইটা। সীমার নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার বা গুরুমণ্ডলের উপরের অংশ, সেটাকে অ্যাসথেনোস্ফিয়ার বলা হচ্ছে। তো এটা মোটামুটি 100 কিলোমিটার পর্যন্ত রয়েছে পুরোটা। আর ক্রাস্টের অংশটা যেটা একেবারে উপরের অংশ, 5 থেকে 70 কিলোমিটার। আর যদি পুরোটা দেখি শিলামণ্ডল, সেটা হচ্ছে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত এটা দেখতে পাওয়া যায় গভীরতাটা।
তারপরে শুরু হয়ে যাচ্ছে গুরুমণ্ডল, যেটাকে বলছি। অ্যাস্থেনোস্ফিয়ার কিছুটা রয়েছে এবং প্রায় 2850 কিলোমিটার পর্যন্ত এই অংশটা কিন্তু রয়েছে, গুরুমণ্ডলের পুরো অংশটা রয়েছে। এবং এখানে এই যে শিয়াল এবং সীমার মধ্যে যে সীমারেখা, সেটা বললাম কনরাড বিযুক্ত, যেটা এখানেও দেখানো রয়েছে। আর লিথোস্ফিয়ার আর ম্যান্টেল বা শিলামণ্ডল এবং গুরুমণ্ডল, এর মধ্যেকার যে বিচ্যুতি, এর মধ্যেকার যে সীমারেখা, সেটাকে বলা হচ্ছে মোহ ডিসকন্টিনিউটি। মোহ ডিসকন্টিনিউটি। আর গুরুমণ্ডল এবং একেবারে কোর যেটা, তার মধ্যে যে ডিসকন্টিনিউটি, সেটাকে বলা হচ্ছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি বা গুটেনবার্গ বিযুক্তি। আর ঊর্ধ্ব এবং নিম্ন গুরুমণ্ডলের মধ্যে যে বিচ্যুতি, সেটাকে বলা হচ্ছে রেপিটি ডিসকন্টিনিউ বা রেপিটাইড বিযুক্তি। তো এভাবে ক্লাসিফিকেশনটা করা হয়। আর কোর যেটা এখান থেকে শুরু হচ্ছে, যেটা আমরা বলছি গুটেনবার্গ বিযুক্তি, তারপরে কোর শুরু হয়ে যাচ্ছে একেবারে। তো সেই কোরের দুটো অংশ রয়েছে আবার, আউটার কোর আর ইনার কোর। এভাবে আমরা ক্লাসিফিকেশন মূল করতে পারি। এরপর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে এদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের বলতে হবে, কোন অংশটা কি কি রয়েছে, এই এই যে প্রত্যেকটা শ্রেণীবিভাগ তার মধ্যে কি রয়েছে, সেটা আমাদের পরিষ্কার পরপর বলে যেতে হবে। তো এটা আমরা দেখব ক্রাস্টের মধ্যে কি আছে, কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সেটা এখানে বলা রয়েছে। এই যে 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত এটা থাকে, 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত পুরো অংশটা বিস্তৃত। এবং যেটা আমরা হিমালয় রিজিয়ন বলছি, সেই অংশটা আরো বেশি গভীরতা পর্যন্ত, কারণ উচ্চতাটা উপর থেকে আমরা ধরছি, এরকম পাহাড়ের নিচে এই অংশটা এরকম ভাবে রয়েছে। তো এই টোটাল গভীরতাটা আমরা যদি দেখি, তাহলে দেখব প্রায় 100 কিলোমিটার পর্যন্ত কিন্তু লিথোস্ফিয়ারের বা ক্রাস্টের যে গভীরতা, সেটা প্রায় 100 কিলোমিটার। এবং টেম্পারেচার হয়ে যাচ্ছে 200 ডিগ্রি থেকে 400 ডিগ্রি সেলসিয়াস। একেবারে নিচের দিকে যদি আমরা যাই, এখানে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস কিন্তু টেম্পারেচার হয়ে যাচ্ছে। এখানে আরো ইনফরমেশন রয়েছে, আমি বাংলার নোটসে এখানে ডিটেলসে বলবো, কিভাবে এটা রিপ্রেজেন্ট করতে হবে সেটা বলবো। এখানে ওভারঅল আইডিয়াটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ওই মোহরভিসিক বিযুক্তি বা মোহর ডিসকন্টিনিউটি যেটা বললাম, যেটা লিথোস্ফিয়ার আর ম্যান্টেলের মধ্যে রয়েছে, সেই অংশটা নিয়ে এখানে বলা রয়েছে। এই যে ওয়েভের কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, পি ওয়েভ, সেই ওয়েভটা কিন্তু এইভাবে চলে যায়, এবং তার ফলে বোঝা যায় যে এই অংশে একটা বিচ্যুতি রয়েছে, যেটা আমরা মোহরভিসিক বিযুক্তি বা মোহর ডিসকন্টিনিউটি বলছি। এবং তারপরে ম্যান্টেল বা যেটা গুরুমণ্ডল বলছি, সেটা রয়েছে। গুরুমণ্ডল টোটাল যে বিস্তার, সেটা হচ্ছে 2900 কিলোমিটার পর্যন্ত, এবং এর যে ডেন্সিটি, ঘনত্ব যেটা, সেটা 2.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে 3.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব পর্যন্ত হয়ে থাকে। এবং নিচের দিকে যদি যাই, অর্থাৎ গুরুমণ্ডলের নিচে, নিম্ন গুরুমণ্ডলে যদি যাই, তাহলে সেখানে ঘনত্বটা আরো বেশি বেড়ে যাচ্ছে। কারণ কি, যত বেশি প্রেসার বাড়ছে, আমরা যত কোরের দিকে যাব, যত একেবারে নিম্ন অংশে পৌঁছে যাব, তত বেশি সেখানে প্রেসারটা বেশি, সেজন্য সেখানে ঘনত্বটাও বেশি বেড়ে যাচ্ছে। এটা মনে রাখতে হবে। তো এখানে বিভিন্ন তথ্য দেয়া রয়েছে, যে তথ্যগুলো আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে। তথ্যবহুল একটা অধ্যায় এখানে। তো এরকম টেম্পারেচার কিন্তু অনেক বেশি এখানে বেড়ে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর অ্যাসথেনোস্ফিয়ার যেটা বললাম, অ্যাসথেনোস্ফিয়ার আলাদা করে উল্লেখ করা রয়েছে এই জন্যই, কারণ অ্যাসথেনোস্ফিয়ারের বিরাট গুরুত্ব রয়েছে, এটা আগে বললাম। এইভাবে এখানে পাতগুলো রয়েছে, যেটাকে আমরা বিভিন্ন যে ক্রাস্টের অংশ, সেই ক্রাস্টের অংশ হিসেবেই পাতগুলো দেখি, এবং পাতগুলোর নিচেই রয়েছে অ্যাসথেনোস্ফিয়ার। এখানে দেখানো রয়েছে পরিচলন স্রোতটা কিভাবে হয়। এই যে পরিচলন স্রোত হচ্ছে, তো এই স্রোতের ফলে এখানে একটা প্রেসার পড়ছে পাতের উপরে, এগুলো এসে ধাক্কা মারছে এরকম পাতের উপর, তার ফলে পাতগুলো কিন্তু চলমান হয়ে যাচ্ছে, এরকম এখানে চলমান হয়ে যাচ্ছে, এবং একটা পাত আর একটা পাতের নিচে প্রবেশ করছে। তো অ্যাসথেনোস্ফিয়ারের এই ঘটনাটা ঘটে বলেই কিন্তু পাত চলাচলটা সম্ভব হয়। এটা মূল কারণ। পাত চলাচলে আরো অনেক কারণ রয়েছে, সেটা আমরা পাত সংস্থান অধ্যায়ে জানবো, আরো কি কি কারণে পাতগুলো চলাচল করে। তো এটা মূল কারণ, অ্যাসথেনোস্ফিয়ারের পরিচলন স্রোত বা কনভেকশনাল কারেন্ট যেটাকে আমরা বলি, সেটা মূল কারণ। তো 80 থেকে 200 কিলোমিটার পর্যন্ত এর গভীরতাটা রয়েছে। তারপরে এই তরল অংশটা দেখতে পাওয়া যায়, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টাও এখানে আমরা দেখে নিলাম, মূল কনসেপ্টটা দেখে নিলাম।
একেবারে আউটার কোর, একটা কোরের একদম যে দুটো যে টাইপ, দুটো যে অংশ, দুটো যে বিভাগ, সেই আউটার কোর, বাইরের অংশটা, কোরের বাইরের অংশটা আউটার কোর, 2900 কিলোমিটার থেকে 5100 কিলোমিটার বিলো দ্য আর্থ এটা রয়েছে। অর্থাৎ 2900 পর্যন্ত যে গুরুমণ্ডল হলো বা ম্যান্টেল হলো, তার নিচে 5100 কিলোমিটার পর্যন্ত এই আউটার কোরটা অবস্থিত। অর্থাৎ এই যে বাউন্ডারিটা বলা হচ্ছে, এই যে ইনার কোরের উপরের অংশ, এই পর্যন্ত 5100 কিলোমিটার। এবং এখানে ডেন্সিটি অসম্ভব বেড়ে যাচ্ছে, 9.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার থেকে 12.2 গ্রাম পার ঘন সেন্টিমিটার। বিরাট ঘনত্ব কিন্তু এখানে চলে আসছে। কারণ কারণ এখানে প্রচুর প্রেসার, প্রচুর চাপে এই অংশগুলো থাকে, এবং চাপে থাকে বলেই এই জায়গা থেকে কিন্তু আহ, কোনো কারণে যদি ফাটল এখানে তৈরি হয় ভূমিকম্পের ফলে, তখনই কিন্তু এই জায়গা থেকে, ম্যান্টেলের উপর থেকে, অ্যাস্টেনোস্ফিয়ার থেকে অগ্নুৎপাত হতে দেখা যায়। তো এই চাপটাই কিন্তু সেই অগ্নুৎপাতের কারণ, যেটা মাধ্যাকর্ষণের বিপরীতে এই যে লাভা প্রবাহ সেটা ঘটিয়ে থাকে, বা ম্যাগমা প্রবাহটা কিন্তু ঘটিয়ে থাকে। যাই হোক, এটা অন্য অংশ। মূলত এই যে প্রেসার এবং এই যে 6000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে যায় এই অংশে গিয়ে, একেবারে কোরের মধ্যে গিয়ে কিন্তু আউটার কোরের কাছেই 6000 ডিগ্রি সেলসিয়াস, এবং কোরে কিন্তু আরো বেশি টেম্পারেচার এখানে দেখতে পাওয়া যায়। ইনার কোরে অবশ্যই এখানে এই যে ঘনত্বটাও আরো বেড়ে যাচ্ছে। আয়রন রয়েছে এখানে ম্যাক্সিমাম, যেটা প্রথমে শুরুতেই বলেছিলাম, ভেতরের অংশে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। এবং 5100 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার পর্যন্ত একেবারে বিস্তার। অর্থাৎ আমরা যদি পৃথিবী থেকে দেখি, পৃথিবীটা যদি এরকম হয়, পৃথিবীর একেবারে নিচে থেকে, কেন্দ্র থেকে পুরো অংশটা 6371 কিলোমিটার। একেবারে যদি আমরা কোরে পৌঁছে যাই, যে কোনো জায়গা থেকে কোরে যদি পৌঁছে যাই, তো তার পুরো দূরত্বটা হচ্ছে 6371 কিলোমিটার। তো সেই 5100 থেকে 6371 পর্যন্ত ইনার কোরটা অবস্থিত, যে ছবিটা আমরা দেখলাম। এবং সেখানে আয়রন রয়েছে সবচেয়ে বেশি, ঘনত্ব এত রয়েছে, এস ওয়েভ কিন্তু এর মধ্যে দিয়ে যেতে পারে না। কিন্তু যদিও এই অংশটা সলিড, সলিড কিছুটা রয়েছে। সলিড এই কারণে, একেবারে গভীরে এখানে চাপ সবচেয়ে বেশি, যতই টেম্পারেচার থাকুক না কেন, এখানে চাপটা এত বেশি, সেখানে কিন্তু এটা প্রায় সলিড অংশ হিসেবে থেকে যায়। তো এই টেম্পারেচারগুলো একটু বলতে হবে, প্রচুর ডেটা রয়েছে এখানে, এই অধ্যায়ে প্রচুর ডেটা রয়েছে, যেটা কিন্তু উল্লেখ করতে হয়। তো এখানে আমরা এই অংশটা দেখলাম। এরপরে আমি নোটসটা কিভাবে লিখতে হবে, কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে, সেই অংশটা কিন্তু দেখাবো। তো এখানে দেখা যাচ্ছে নেচার এন্ড কম্পোজিশন অফ দ্য আর্থ ক্রাস্ট অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য আর্থ ইন্টেরিয়ার, এই পুরো অংশটাই এখানে নোটসের আকারে দেওয়া রয়েছে। এই কত গ্রাম ঘনসেমি ঘনত্ব থাকে উপরের অংশ, এবং গ্রানাইট ব্যাসল্ট শিলা দেখতে পাওয়া যায়। গ্রানাইট শিলাটা উপরে দেখতে পাওয়া যায়, যেটা আমরা শিয়াল দেখলাম, সেই শিয়ালটাই হচ্ছে গ্রানাইট। আর ব্যাসল্ট কিন্তু সীমা, তার নিচে যেটা দেখলাম, তো ব্যাসল্ট ভারী হয়, গ্রানাইট হালকা হয়, এবং এটা এভাবে দেখতে পাওয়া যায়। প্রথমে ভূমিকাতে আমরা এটা উল্লেখ করলাম। এরপর রাসায়নিক যে গঠন, এই যে কি কি শিলা দেখতে পাওয়া যায়, ইগনুয়াস, সেডিমেন্টারি, মেটামরফিক, এই তিনটে শিলার কথা এখানে চার্টে আমরা উল্লেখ করব। যদি সম্ভব হয় এইগুলো দেওয়ার পর কোন কোন উদাহরণ রয়েছে এখানে, সেটাও কিন্তু দিতে চেষ্টা করব, তাহলে উত্তরটা অনেক বেশি বেটার হবে। আচ্ছা, তারপরে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, এই যে পার্সেন্টেজ কোনটা কত বেশি পরিমাণ রয়েছে, সেই চারটা দিতে হবে। আটটা মৌল যে 98% দখল করে আছে, সেটা উল্লেখ করতে হবে, এভাবে এখানে বলা হলো। এবং তারপরে খনিজ কোনটা রয়েছে, কি কি খনিজ রয়েছে, সিলিকা, অ্যালুমিনিয়াম, কোরান্ডাম, ক্যালসিয়াম অক্সাইড, এই চারটি যদি সম্ভব হয় এখানে দিতে হবে। আর এই যে ওয়েবের কথা বলছিলাম, কোন তরঙ্গ, যেটা দেখে আমরা বুঝতে পারছি যে এই তিনটে রয়েছে, ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল বা কোর, এই তিনটে অংশ যে রয়েছে, এটা আমরা কিভাবে বুঝি? যে পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ, এই তিনটে তরঙ্গ দেখে বুঝি। সুতরাং তরঙ্গের একটা ডায়াগ্রাম যদি এখানে দেওয়া যায়, তাহলে উপস্থাপনটা আরো বেশি ভালো হয়। তো এটাও এখানে বলা হলো। আর ভূত্বক প্রথমেই শুরুতে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চিত্রটা, সেই চিত্রটা কিন্তু এখানে দিতে হবে। এবং এখানে যে ক্লাসিফিকেশন রয়েছে, প্রত্যেকটা স্তরে যে ক্লাসিফিকেশন রয়েছে, গুরুমণ্ডল, উপরে শিলামণ্ডল, এবং সেটা কত গভীরতা পর্যন্ত বিস্তৃত, কোন বিযুক্তি কোথায় রয়েছে, প্রত্যেকটা এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ ছবি, সেই জন্য এর মধ্যেই কিন্তু সব ডিটেলসে উল্লেখ করতে হবে। ইভেন
কত গভীরতায় কোনটা অবস্থিত, এই 5150 থেকে 6371, এবং 2900 কিমি তার উপরের অংশটা, 700 কিমি গুরুমণ্ডলের ঊর্ধ্ব অংশটা। তো এই যে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ, এটা কিন্তু এই ডায়াগ্রামসের মধ্যে অবশ্যই উল্লেখ করতে হবে। আচ্ছা, এখানে অবস্থান গভীরতা প্রত্যেকটা পয়েন্টে ভাগ করা রয়েছে। প্রথমে যে অংশটা ভূত্বক বা ক্রাশ যেটা আমরা বললাম, সেখানে একটা সংজ্ঞা প্রথমে দিতে হবে, এবং বৈশিষ্ট্যের মধ্যে আমরা এই অবস্থান এবং গভীরতা কতটা এর ক্রাস্টের সেটা আমরা উল্লেখ করছি। এখানে 5 থেকে 10 কিলোমিটার হয়, মহাদেশ অঞ্চলে 60 কিলোমিটার, আর গড় গভীরতা 30 ধরা হয়। টেম্পারেচার কিন্তু বিভিন্ন প্রায় একই রকম দেখতে পাওয়া যায় টেম্পারেচার এখানে, এবং ঘনত্ব কত সেটাও দেওয়া রয়েছে, কি কি উপাদান থাকে সেটাও দেওয়া রয়েছে। তো কি কি শিলা দেখতে পাওয়া যায় সেটা আমরা আগে উল্লেখ করেছি, তো এখানে জাস্ট আমরা উল্লেখ করে দিলাম। এবং শিয়ালের মধ্যে এই যে শিয়াল সীমা, এই যে দুটো ভাগ রয়েছে, অর্থাৎ এই মহাদেশীয় অংশটা শিয়াল এবং মহাসাগরীয় শিয়ালটা অংশটা শিয়াল, এই দুটো, এবং তার নিচে যে অ্যাস্থনোস্ফিয়ার রয়েছে, এটা কিন্তু কালার দিয়ে, এখানে পুরোটা আসেনি পিডিএফে, কিন্তু এটা কালার দিতে হবে, কারণ অ্যাস্থনোস্ফিয়ারটা গলিত পদার্থ, লাল রঙের, এটা উল্লেখ করতে হবে। শিয়াল সীমার মধ্যে কি কি থাকে, কি অংশটা সেটা বলা রয়েছে, এবং অ্যাস্থনোস্ফিয়ার যেটা পেরিডোটাইট শিলা দিয়ে গঠিত মূলত, এবং গভীরতা 700 থেকে 150 কিলোমিটার পর্যন্ত দেখতে পাওয়া যায় অংশে, এবং অর্ধতরল অবস্থায় রয়েছে, এই অংশটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। তারপর রয়েছে গুরুমণ্ডল, কিভাবে সংজ্ঞা দিতে হবে, এবং কতটা গভীরতা পর্যন্ত অবস্থিত, এর টেম্পারেচার এত বেশি থাকে, এর ঘনত্ব কতটা, কি কি উপাদান থাকে, লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, যার জন্য এটাকে ক্রোফেসিমা বলা হয়। ক্রোমিয়াম, ফেরিক, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম, ক্রোফেসিমা এবং নিফেসিমা। নিকেল যেখানে আছে সেটা নিফেসিমা। দুটো গুরুমণ্ডলে যে দুটো উপবিভাগ, সেইটা এখানে উল্লেখ করা রয়েছে, সেটাও বলতে হয়। অর্থাৎ এই ক্রোফেসিমা উপরের অংশটা, ক্রোফেসিমা ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, এবং তার ভিতরের অংশ নিফেসিমা, অর্থাৎ নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এই যে টাইপগুলো অবশ্যই এটা উল্লেখ করে বলতে হবে কোন কোন পদার্থ দেখতে পাওয়া যায়। আর একেবারে শেষে রয়েছে কেন্দ্রমণ্ডল, 3471 কিলোমিটার টোটাল যে বিস্তার সেটা দেওয়া রয়েছে, এবং 2900 থেকে শুরু করে 5100 পর্যন্ত সেটা উপরের অংশ, এবং তার অংশটা পুরো ভিতরেরটা, তারপরের যে অংশ 5100 থেকে 6371 পর্যন্ত, সেই অংশটা ডিভিশনটা বলতে হবে। এবং টেম্পারেচার কত রয়েছে, কি কি উপাদান থাকে, লোহা এবং নিকেল এই অংশে থাকে, সেজন্য কেন্দ্রমণ্ডলকে কিন্তু নিফেও বলা হয়। নিকেল আর লোহা এই দুটো অংশ দেখতে পাওয়া যায়, জন্য নিফেও বলা হয় এটাকে। এই অংশটা উল্লেখ করতে হবে। কত প্রেসার থাকে, এই যে 3500 কিলো বার, বিরাট প্রেসার এখানে রয়েছে, তো এটা উল্লেখ করতে হবে। ঘনত্বটা বলতে হবে, ডিভিশন কতটা, অন্ত কেন্দ্রমণ্ডলে বহিঃ কেন্দ্রমণ্ডলের পুরো ডিভিশনটা, এইভাবে। এবং এখানে শুধুমাত্র কোরের একটা আলাদা করে চিত্র দেওয়া রয়েছে, কালার করলে এটা অবশ্যই খুব ভালো হয়। তো এভাবে পুরো অংশটা ব্যাখ্যা করতে হবে, প্রচুর ইনফরমেশন এখানে রয়েছে, কিছু মনে রাখার বিষয় রয়েছে, এই চারটা প্র্যাকটিস করতে হবে, এবং ডায়াগ্রামটা কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে, তবে এখানে একটা ভালো উত্তর দাঁড় করানো সম্ভব হবে। এবং প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এখানে অবশ্যই হাইলাইট করতে হবে, যেটা শুধুমাত্র লিখলেই হবে না, সেটা হাইলাইট করে পরীক্ষাকে দেখাতে হবে, আন্ডারলাইন করতে হবে বিভিন্ন জায়গাতে, যে এই অংশগুলো কিন্তু আমরা উল্লেখ করেছি, এগুলো উল্লেখ করেছি, এর জন্য এগুলো হাইলাইট করতে হবে। তো এইভাবে একই সাথে প্রচুর ইনফরমেশন থাকবে, এবং উপস্থাপন পদ্ধতিটাও কিন্তু যথেষ্ট ভালো হবে, তবে একটা ভালো উত্তর কিন্তু এখানে করা সম্ভব। আচ্ছা, মোটামুটি আমি অধ্যায়টা সম্পর্কে বললাম। এবার কারো কিছু প্রশ্ন থাকলে এখানে জিজ্ঞাসা করতে পারো অধ্যায় সম্পর্কে, বা কিভাবে উপস্থাপন করতে হবে পুরো অংশটা, বা যে কোনো প্রশ্ন, এখানে আমি সেটা উত্তর দেবো। ঠিক আছে, প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে এই পুরো ডায়াগ্রামসগুলো আর অন্যান্য যে অংশগুলো রয়েছে, সবই কিন্তু প্র্যাকটিসের একটা বিরাট বড় ব্যাপার রয়েছে। পুরোটা প্রথমে বুঝে নিতে হবে এই অংশটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা দেখলেই কিন্তু বোঝা সম্ভব যে কোনটার পর কোনটা রয়েছে, এবং তারপরেই কিন্তু প্র্যাকটিস শুরু করে দিতে হবে, একই সাথে ডেটা এবং এই ডায়াগ্রামগুলো। ওকে, এখানে আর কি কি প্রশ্ন আছে, কারো কিছু প্রশ্ন আছে? না স্যার, আমার কোনো প্রশ্ন নেই, কারণ আমার যে সাবজেক্টটা ছিল এমনিতে, আর আপনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন, ওর আর কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো এটা ওই ডায়াগ্রামটা দেখে মনে রাখতে হবে। আমি বারবার একটা কথাই বলছি এই কারণে,
এখন ওই ডায়াগ্রামটা যদি একবার পুরোটা বুঝে ফেলা যায়, কোন অংশটা কতটা গভীরতায় রয়েছে এবং কোনটা কি বিযুক্তি রয়েছে কোনটার পরে, এবং কার কটা ক্লাসিফিকেশন রয়েছে, কত গভীরতা রয়েছে, পুরো ইনফরমেশনটা কিন্তু এই পুরো চিত্রটার মধ্যে কিন্তু পুরো ইনফরমেশনটা এখানে পাওয়া যাচ্ছে। এভাবে আমরা খুব সহজে এটা আয়ত্ত করতে পারি, মনে রাখতে পারি, সবকিছু কিন্তু এর মধ্যে দেয়া রয়েছে। তো দুটো অংশ আমি বললাম, আশা করছি বোঝা গেছে। আর ওকে, তাহলে আমি সেশনটা অফ করছি। আর আর কিছু প্রশ্ন নেই তো? ওকে, ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে সেশনটা কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।